এটা অবিনাশ মুখার্জির বাড়ি তো? হ্যাঁ, বলুন। আপনাদের নামে একটা চিঠি এসেছে। এই নিন, এইখানটা একটা সই করে দিন। দিন, এইদিকে দিন। চিঠিটা হাতে নিয়ে আমি একটু অবাকই হলাম। এই যুগে এসে কেউ চিঠি লিখে? সামান্য একটু কৌতূহল হলো বটে। চিঠি যেহেতু দিয়েছে, বিশেষ কোনো কারণ তো নিশ্চয়ই আছে। এই বিশেষ লোকটার বা কে হতে পারে? এখন যে ফোনে সবকিছু বলা যায়, অতটুকু জ্ঞান কি সেই লোকটির নেই? যাক, আমার বাবা বয়স্ক মানুষ, হবে হয়তো বাবার কোনো গ্রাম্য বন্ধু। আমি বাবাকে চিঠিটা দিয়ে এসে আমার রুমে বসলাম। একটু পর হঠাৎ বাবা চিৎকার দিয়ে আমাকে ডাকতে থাকে। আরে ও ইন্দ্র, এখানে আয় তো, একটু তাড়াতাড়ি আয়। আমি তাড়াহুড়ো করে বাবার রুমে আসি। আমার এতটুকুনি বয়সে বাবাকে কখনো এতটা উত্তেজিত হয়ে চিৎকার করতে দেখিনি। বাবা অনেকটা হতাশ হয়ে সোফায় বসে আছে। হাত থেকে চিঠিটা পাশে পড়ে যায়। আশ্চর্য, এই পৃথিবীতে এমন কি জিনিস আছে যার জন্য বাবা এতটা হতাশ হয়ে পড়েছে? বাবা, কি হয়েছে তোমার? তোমাকে এখন একবার বাড়ি যেতে হবে। বাড়ি মানে? কোন বাড়ি? আমি তো আমার বাড়িতেই আছি। আমাকে আবার কোন বাড়িতে যাওয়ার কথা বলছো? না বাবা, আমি তোমার পৈতৃক বাড়িতে যাওয়ার কথা বলছি। তোমার বাবা যেখানে বড় হয়েছে, যেখানে জন্মগ্রহণ করেছে, সেই বাড়ি, তোমার দাদুর বাড়ি। কিন্তু সে বাড়ি তো তুমি বলেছিলে বিক্রি করে দিয়েছো। ওখানে তোমার পরিবারের কেউ থাকে না। আমাকে আর মাকেও সেখানে কখনো নিয়ে যাওনি, তাই ওখানে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তুমি বসো, আমি ডাক্তার ডেকে আনছি। না 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 না, আমার ডাক্তার লাগবে না, আমি ঠিক আছি। হঠাৎ করে বাবার চিঠি আসলো কি না, 25 বছর পর বাবার চিঠিখানা পেয়ে ধাতস্থ হতে আমার একটু সময় লেগেছে, তাই। আমি বেশ চমকে উঠি। বাবা তো বলেছিল বাবার কেউ নেই। কোনো এক দুর্ঘটনায় বাবার পরিবারের সবাই মারা গেছে, আর বাবা তখন এখানে এসে আমার মাকে বিয়ে করেছে। আমি এ বাড়িতেই বড় হয়েছি, কিন্তু এখন বাবা হঠাৎ এসব কি বলছে? 25 বছর পর দাদুর চিঠি, মানে দাদু এখনো বেঁচে আছে? বাবা তাহলে কেন এতদিন আমাকে মিথ্যে বলেছে? আমি অবাক হয়ে বাবাকে বললাম, কিন্তু বাবা। বাবা বুকে এক হাত চেপে রেখে আরেকটা হাত আমার মাথায় রাখেন। তারপর মাথাটা নিচু করে বলেন, আমি জানি বাবা, তোমার মনে অনেক প্রশ্ন, কিন্তু এখন এত কিছু বলার সময় নেই। তুমি শুধু এই চিঠিটা পড়ো, বাকি প্রশ্ন ওই বাড়িতে গিয়ে না হয় খোঁজো। নিচে পড়ে থাকা চিঠিটা আমি খুলে পড়তে শুরু করি। প্রিয় অবিনাশ, কেমন আছিস বাবা? হয়তো ভালোই আছিস। ভালো থাকার জন্যই তো আমার কাছ থেকে দূরে সরে গিয়েছিস। ভালো থাকবি না তা কি করে হয়? আমিও চাই ভালোই থাক। আজ 25 বছর পর আমার চিঠি দেখে অবাক হয়ে গেছিস, তাই না? ভাগ্য আমাকে আজ বাধ্য করেছে 25 বছর পর তোকে খুঁজে বের করতে। কিন্তু এখন আর আমার হাতে বেশি সময় নেই। শেষ বেলায় তাই মনে হলো সমস্ত অভিমান ছেড়ে দি, একবার তোকে দেখি। কিন্তু আমি জানি তুই আসবি না। শরীরটা বেশ খারাপ হয়েছে ইদানিং, বেশি দিন আর বাঁচবো না। তাই ইচ্ছে হলো তোর ছেলেটাকে একবার শেষ দেখা দেখে যায়। আর আমার এই যে এত সম্পত্তি, এসবই বা কি করব? যাওয়ার আগে সম্পত্তি আমি ওর নামে লিখে দিতে চাই। চিঠিটা পাওয়ার পরই ওকে পাঠিয়ে দিস। আশা করি আমার এইটুকু চাওয়া তুই অপূর্ণ রাখবি না। ইতি তোর বাবা। চিঠিটা পড়ে আমার মনের ভেতরটা কেমন জানি করে উঠল। আমার দাদুর বাড়ি ছিল, দাদুর বাড়ির মানুষজন ছিল। আমার ছোটবেলাটা কত সুন্দর করে কাটতে পারত। যাই হোক, চিঠিটা পড়ে যা বুঝতে পারলাম, দাদুর হাতে সময় বেশি নেই। আর দেরি করা যাবে না, 1 মিনিটও না।
বাবার দিকে তাকালাম। তিনি এক দৃষ্টিতে জানালার দিকে চেয়ে আছেন। হয়তো অনুশোচনা হচ্ছে। আমার খুব জিজ্ঞেস করতে ইচ্ছে হলো, তুমি কেন এমনটা করলে বাবা? কেন এতদিন আমাকে দাদু দিদার ভালোবাসা থেকে বঞ্চিত করলে? বাবা হয়তো কিছু বলতে চাচ্ছিল, কিন্তু আমি সেদিকে আর এক মুহূর্তও দেখলাম না। রুমে গিয়ে ব্যাগটা গুছিয়ে চিঠির ঠিকানা অনুযায়ী গাড়িতে উঠে পড়লাম। আমি যখন ঘর থেকে বেরিয়েছিলাম তখন বিকেল 5টা হবে, আর এখানে এসে পৌঁছলাম রাত 8টায়। ট্রেন থেকে নেমে একটা নৌকোতে উঠে পড়লাম। শেষ গন্তব্য পর্যন্ত নৌকো করেই যেতে হবে। নৌকোতে উঠে বসলাম। হালকা হালকা বৃষ্টির ফোঁটা পড়ছে। বাহ, এমন একটা রাত! নৌকা, নদীর পানি, মেঘলা আকাশ, হালকা আলোর ঝলক, সব মিলিয়ে কম্বিনেশনটা খুব সুন্দর। নৌকা চলতে চলতে ঝাউতলার ঘাটে এসে ভিড়ল। মাঝিকে টাকা দিয়ে আমি নৌকো থেকে নেমে এগোতে লাগলাম। একটু এগোতেই দেখি আমার সামনে এক মাঝবয়সী লোক দাঁড়িয়ে আছে। আমাকে দেখে তার চোখ উজ্জ্বল হয়ে এলো। মুখে বেশ চওড়া একটা হাসি উকি দিল। সাধারণত কেউ কাউকে দেখলে এমন অভ্যর্থনায় জানাই, কিন্তু লোকটার এমন অভ্যর্থনা আমার কাছে ভালো লাগলো না। লোকটা নিজে থেকে এগিয়ে এসে আমার ব্যাগটা ধরল, তারপর বলল, আপনি নিশ্চয়ই ইন্দ্রবাবু। চলেন চলেন, আপনার জন্য বড়বাবু সেই কখন থেকে পচায় আছে। আপনি কে? আপনাকে চিনলাম না তো। আমি আপনার দাদুর বাড়ির কেয়ারটেকার হারু। কেয়ারটেকার কইলে ভুল হইব, এই বন্ধু কইতে পারেন। আপনার দাদু একাকি না, ওই শত্রু, বন্ধুস্থানীয়, আত্মীয়, স্বজন যা সব আমি একাইও না। কিন্তু আপনি আমাকে দেখে কি করে বুঝলেন যে আমি ইন্দ্র? সে কি কথা, না বুঝার কি আছে? অভিরাজ বাবু আপনাদের বাড়িতে চিঠি লিখেছিল না? তার নাতির নাম ইন্দ্রটা আমি জানি। এখন এই রাত কইরে তাকে দেখতে এখানে নিশ্চয়ই আপনি আসবেন, মানে ইন্দ্রই আসবে। আমার অনুমান ঠিক হইল তো? বুঝলাম। আচ্ছা চলুন। আর শুনুন, আমি বয়সে আপনার ছোট, তুমি করে বলতে পারেন। হারু চাচা আমাকে নিয়ে সামনে পা বাড়ালেন। আমি তার পেছন পেছন যেতে থাকলাম। খানিক বাদে একটা বাড়ির সামনে এসে দাঁড়ালাম। আমি চারপাশে তাকালাম। কি বিশাল এক বাড়ি, সামনে বিশাল এক বাগান। এত সুন্দর একটা বাড়ি ছেড়ে আমার বাবা অত দূরে পড়েছিল। বাবার উপর আবারও আমার প্রচণ্ড রাগ হলো, কিন্তু রাগটা দমন করে আবারও হাঁটতে শুরু করলাম। বাড়ির মূল ফটকের একটা কক্ষে প্রবেশ করতেই 70 ঊর্ধ্ব এক বৃদ্ধ এগিয়ে আসলো। বৃদ্ধ একটু বেটে, ঠিক আমার বাবার মতো। মাথার তালুতে তার চুল নেই, পরনে একটা ঢোলা ফতুয়া আর লুঙ্গি পড়ে আছে, হাতে একটা লাঠি। লাঠির সাহায্যে তিনি এগিয়ে আসেন। আমাকে দেখে তার চোখে মুখে খুশি একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। বুঝতে বাকি রইল না উনি আমার দাদু শ্রদ্ধেয় অভিরাজ মুখার্জি। আমি উনাকে প্রণাম করার আগেই উনি এক প্রকার দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলেন। তারপর বললেন, আরে দাদু ভাই যে, এসো এসো, একদম বড় হয়ে গেছো। ইস, ছোটবেলায় দেখার কথা, আর দেখছি কত বড় হওয়ার পর। দাদু? আমার দাদু? হ্যাঁ, আমি তোমার দাদু। তোমার বাবাটা বড্ড বাজে। একবার একটু তোমাদের নিয়ে আসলে কি এমন হতো, এলো না তো। আরে বড় বাবু, ওনার কথা ছাড়েন তো, আসল মানুষ তো এসেছে নাকি? হ্যাঁ, তুমি এসেছো, এই বেশ। আমি জানতাম ওই পাজিটা আসবে না, ওর জেদ অনেক বেশি, কিন্তু তুমি এসেছো, এতেই আমি অনেক খুশি। হ্যাঁ হ্যাঁ, এই বেশ, এই বেশ। একটু দাঁড়াও, তোমাকে ভালো করে দেখি, একটু আদর করি তোমাকে। আহ, কি যে শান্তি! কতদিন পর চোখের শান্তি, মনের শান্তি। আমার গলা দিয়ে কোনো কথা বেরোলো না। আমি শুধু ভাবতে লাগলাম, একটা নিঃসঙ্গ লোক যিনি নির্জন লোকালয়ে এত বিশাল একটা বাড়িতে
একজন কেয়ারটেকারের সঙ্গে একা একা থাকেন। তার ছেলে নাতি সবই আছে, তবুও তিনি নিঃসঙ্গের মতো দিন যাপন করেছেন। আমাকে এত বছর পর দেখে তার অনুভূতি কেমন তিনি তা ভাষায় প্রকাশ করতে পারছেন না। পারলে আমাকে একদম বুকের সাথে ঝাপটে নিজের করে রাখেন। আমাকে চুপ থাকতে দেখে খানিক পর নিজেই আমার দিকে তাকান, তারপর আবার কেয়ারটেকারের দিকে। উনি বললেন, বলি ও হারু, এভাবে বোকার মতো হা করে আছিস কেন? আরে কত বছর পর আমার আপনজন এসেছে। যা যা যা, তাড়াতাড়ি যা, ওর খাবারের ব্যবস্থা কর। আগে ওর জন্য একটু শরবত নিয়ে আয়। আমি তখনও নির্বিকার। দাদুর আদর কেমন হয় সেটা আমি জানি না, তবে এত বছর পর এতটুকু বেশ বুঝতে পারছি যে আর যাই হোক তাতে কোনো খাদ মেশানো থাকে না। উনি শরবত আনতে ভেতরে চলে গেলেন। দাদু আমাকে নিয়ে সোফায় বসলেন, তারপর জিজ্ঞেস করলেন, তা দাদু ভাই, বাড়ি সবাই ভালো তো? হ্যাঁ দাদু, সবাই ভালো আছে। তোমার শরীরটা ভালো তো? হ্যাঁ, বেশ ভালো। ওই দেখো, চোখে জল চলে এলো। কি করব বলো? এত বছর পর কেউ যদি এসে আমাকে দাদু বলে, চোখের জলকে আটকে রাখা যায়? আচ্ছা, ওরা আমার কথা একটুও বলে না, তাই না? এই প্রশ্নের কি জবাব দেব তা আমার জানা নেই, কারণ সত্যি ওনারা কখনো আমার দাদুর কথা আমাকে বলেনি। আমি তাই মাথা নত করে থাকি। দাদু মন খারাপ করে। ও বুঝেছি। আরে কই রে হারু, এখনো এলি না? তুই বসে থাকবি নাকি? ভেতর থেকে হারু চাচা একটা প্লেটে করে শরবতের গ্লাস নিয়ে আসে, কিন্তু তাড়াহুড়োর কারণে রুমে আসতেই শরবতের গ্লাসগুলো সব পড়ে যায়। হারু চাচা নিজেই অবাক হয়ে তাকিয়ে থাকে। দাদু ভীষণ রেগে যায়, হাতের লাঠিটা মাটিতে আঘাত করে বলে, তোর কোনোদিনও সুবুদ্ধি হবে না। তোকে টাকা দিয়ে কেন যে রাখি আমি, মনে হচ্ছে লাঠিটা দিয়ে তোকে পেটায়। এখন আর দেরি করিস না, ওকে রুমে নিয়ে যা। এই যাই বড় বাবু। দাদু ভাই যাও, তুমি গিয়ে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নাও। আমি একটু শোবো, শরীরটা খারাপ লাগছে। কাল সকালে কথা হবে। হারু তোমার সব ব্যবস্থা করবে। দাদু নিজের রুমে চলেই যাচ্ছিলেন, এমন সময় পেছনে ফিরে তাকিয়ে বললেন, এই হারু, দেখিস আমার নাতি যেন কোনো রকম কোনো অযত্ন না হয়, তাহলে কিন্তু মেয়েরে বাড়ি ছাড়া করবো বলে দিলুম। এই বলে দাদু রুমে চলে গেলেন। 10 মিনিট হয়নি নাতি এসেছে, এমন ভাব করছে যেন আমায় চিনেই না। একটু শরবতি না হয় পড়েছে, কেমন করছে। বুড়ো হয়েছে ঠিকই, কিন্তু তেজ এখনো আগের মতোই রয়ে গেছে। এই লোক জীবনে কোনোদিন শুধরাবে না। হারু চাচার কথা শুনে বুঝতে পারলাম আমার দাদু তাহলে ভীষণ রাগী লোক। আরে দাঁড়াই আর রইলা কেন আবার? চলো চলো, তোমার রুম দেখাইয়া দি। তুমি ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিতেছি। আমার কত কাজ পড়ে আছে ওদিকে। হারু চাচা আপন মনে বিটবিট করতে করতে আমাকে একটা রুম দেখিয়ে দিয়ে তিনি চলে গেলেন। রুমটা দেখে বেশ ভালোই লাগলো। এখানে বেশ কদিন আরাম করেই কাটিয়ে দেয়া যাবে। দাদুকে দেখে ভালোই লাগলো। ওনাকে যতটা অসুস্থ ভেবেছিলাম, সামনাসামনি দেখে একটু সুস্থই মনে হলো। যাক, ভালোই হলো, সুস্থ থাকলেই ভালো। ঈদেই পেট চোচু করছিল। হারু চাচা খাবার দিয়ে গেছে। এদে বাবাকে কল করে জানিয়ে দিলাম আমি ঠিকঠাক মতো এসে পৌঁছেছি। দাদুর কথাও বললাম, তারপর বিছানায় গা লাগিয়ে দিলাম। সারাদিনের ব্যস্ততার দখলে শরীরটা একটু দুর্বল হয়ে গেছে, তাই বিছানায় শুতেই আমার ঘুম চলে আসে। হঠাৎ মনে হলো কেউ আমার মুখের উপর ঝুঁকে আছে। চোখ খুলে দেখলাম কেউ একটা ছুরি নিয়ে আমাকে আঘাত করতে এসেছে। আমি আঁতকে উঠলাম, দেখলাম হারু চাচা। কি হয়েছে? আপনি? শিগগির চলো বাবা, বড় বাবু কেমন যেন করতেছে, মনে হয় আর বাঁচবো না। আমি অবাক হয়ে তাকালাম।
কিন্তু না, তার হাতে কিছুই নেই। তিনি আমাকে দাদুর খবর দিতে এসেছেন। তবে যে আমি দেখলাম ছুরি নিয়ে আমাকে, না না, কি যে হচ্ছে এসব। কি হলো? তাড়াতাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ, চলুন। আমি দৌড়ে চলে গেলাম। রুমে গিয়ে দেখি দাদুর নিথর দেহ নিচে পড়ে আছে। দ্রুত গিয়ে পালস চেক করলাম। বুঝতে পারলাম দাদু আর নেই। চোখ বেয়ে পানি পড়তে লাগলো। মাত্রই তো এলাম দাদুর সাথে কিছু সময় কাটাবো বলে। দাদুর আদর ছাড়া বড় হয়েছি, তার কাছে কটা দিন থাকবো, কিছুই তো আর হলো না। দাদুকে ধরে আমি কান্না শুরু করে দিলাম। ঠিক তখনই আমার মনে একটা খটকা লাগলো। আশ্চর্য, হারু চাচা যখন আমাকে খবর দিতে গিয়েছিল তখন দাদু বেঁচে ছিল। আমি আস্তে আস্তেই মারা গেল। এতটুকু সময়ের মধ্যে যেহেতু মারা গেছে, দাদুর শরীর তো গরম থাকার কথা ছিল, কিন্তু তা না। ওনার শরীরটা একদম ঠান্ডা শক্ত হয়ে আছে, যেমনটি মানুষ মরে যাওয়ার দীর্ঘ সময় পর হয়ে থাকে। তবে কি? হারু চাচার দিকে তাকালাম। রাগান্বিত কণ্ঠে জিজ্ঞেস করলাম, এ কি হারু চাচা, আপনি বলেছিলেন দাদু কেমন যেন করছে। আমি আসার পরপরই দাদু মারা গেল, কিন্তু ওনার শরীর তো গরম থাকার কথা। শরীরটা এতটা ঠান্ডা কি করে হয়ে গেল? কি মনে হইতেছে তোমার? আর এখন এইসব কেন মনে হইতেছে? এতদিন কইছিলা এইসব কওয়ার জন্যে। মানে কি? আপনার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? কিছু না, কথা কম কও আর ওনারে ধরো। কেন? কোথায় নিয়ে যাবো ওনাকে? আচ্ছা, নিতে হইবে না, ওনার পাশে একটু বসো, আমি আইতাছি। কোথায় যাচ্ছেন আপনি? আরে কইতাছি তো, বসো। আমাকে বসিয়ে দিয়ে হারু চাচা কোথায় যেন চলে গেল। হঠাৎ দাদুর দিকে তাকাতেই আমার পুরো শরীরটাই কেমন যেন একটা শিহরণ খেলে গেল। মনে হলো আমি কোনো অদ্ভুত জায়গায় এসে পড়েছি, যেখানে প্রাণের কোনো অস্তিত্ব নেই। দাদু কি সত্যিই মারা গেছে? হারু চাচা আবার কোন নাটক করতে গিয়েছে আমি কিছুই বুঝতে পারছি না। কিছুই আমার এখানে সুবিধের মনে হচ্ছে না। এখন এমন অদ্ভুত আচরণ করছেন উনি। এইসব ভাবছি, হঠাৎ মনে হলো পেছনে কেউ দাঁড়িয়ে আছে। পেছনে ফিরে তাকাতেই আমার চোখ ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। হারু চাচা আমার দিকে তাকিয়ে আছে, তার হাতে একটা ছুরি। চোখের হিংস্রতা দিয়ে যেন উনি এক্ষুনি আমাকে গিলে খাবে। বললাম, চাচা, কি আপনি এটা কি করছেন? আমি আর বলতে পারলাম না। তার আগে তিনি আমার দিকে এগিয়ে আসছেন, আমাকে ছুরি দিয়ে আঘাত করতেই যাবে। তখনই পেছন থেকে হারু চাচাকে কেউ একটা জোরে ধমক দিল। থাম হারু, থাম, কি করছিস? না বড় বাবা, আজ থামতে কোয়েন না। অনেকদিন ধরে এই সুযোগটা খুঁজছি। আজ আর আমি ওকে ছাড়বো না, ওগুর শাস্তি ওরা পাইবই। আরে থাম বলছি। আমি চমকে গেলাম। এ তো দাদুর কণ্ঠ। উনি না মারা গেছে? কি হচ্ছে এসব কিছুই তো বুঝতে পারছি না। আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। চারপাশ অন্ধকার হয়ে এলো। হুঁশ হারিয়ে মাটিতে পড়ে গেলাম। চোখ খুলে আমি নিজেকে দাদুর রুমে আবিষ্কার করলাম। এক পাশে দাদু, অন্য পাশে হারু চাচা। তাদের দুজনকে দেখে আমি ভয়ে আঁতকে উঠি। ওই তো আমার ইন্দ্র চোখ মেলেছে। দাদু ভাই, ঠিক আছো তুমি? আরে চোখ খোলোকেই বার খালি, ওর চোখ আমি উপড়ে নেব, ওরে আমি তেল তেল করে কষ্ট দিয়ে মারবো। এইসব শুনে আমি ভয় পেয়ে যাই। বললাম, এসব কি হচ্ছে কেউ বলবেন আমাকে? আমাকে কেন মারতে চান আপনি? আপনি না বলেছেন দাদু মারা গেছে? তাহলে আমাদের বাড়িতে চিঠি কে পাঠালো? চিঠি আমি লিখেছি এখানে তোমাকে আনার জন্য, কারণ এই চিঠি না পাইলে তুমি আসতে না। বড়বাবু মারা গেছেন, হ্যাঁ, কিন্তু তোমাকে জন্য। তোমরা তাকে মারছো, তুমি আর তোমার বাবা। কি বলছেন কি আপনি? বুঝে বলছেন তো? বড়বাবুরে ছাইড়ে সবাই চলে গেছে, একা আমি ছিলাম। কিন্তু গতকাল তিনি একা থাকবেন, তোমরা একবারও দেখতে আসো নাই। শেষমেশ প্রচন্ড অসুখে পইরা তোমাকে না দেখার আফসোস নিয়ে তিনি চইলা যান। আমি হা হয়ে চেয়ে রইলাম। দাদু এতটা কষ্ট পেয়ে মারা গেছেন?
হারু চাচা কাঁদছে। বুঝলাম একজন মনিবের জন্য কতটা পাগল হতে পারে একজন কাজের লোক। ওনার কষ্ট আমি দেখছি, তাই সাথে সাথে শপথ নিচ্ছি তুমি আর তোমার বাবার দুজনরে মেরে প্রতিশোধ নিমু। সেইভাবে ছটফট কইরা কষ্ট দিয়া মারমু, যেমন আমার মনিবরে মারছো। কিন্তু আমরা তো... চুপ, কথা কইবা না। কেমন পোলা নাতি তোমরা! বৃদ্ধ বাবারে একা মরতে রেখা গেছো, একবার দেখতে আসো নাই? আমি ইচ্ছা কইরা তোমার আনছি। তোমারে মারলেই তোমার বাবা তিল তিল কইরা শোক পাইয়া মরবো। দাদু বললেন, হারু, তোর সব কথায় আমি হ্যাঁ মিলিয়েছি, কিন্তু আর পারছি না, এইসব আর পারছি না। এবার বন্ধ কর, ওকে ছেড়ে দে। তুই বলেছিলি আমি তোর সঙ্গ দিলে আমার ছেলে নাতিকে আনার ব্যবস্থা করবি, দেখতে দিবি, তাই দিয়েছি। কিন্তু আমি তাদেরকে মারতে বলিনি। কিন্তু বড় বাবু, ওরা যে আপনারে মারলো। দাদু নিচু গলায় বললেন, না রে বোকা, ওরা আমাকে মারেনি রে। আমার মৃত্যুর জন্য আমি দায়ী। মানে কি কন এসব? হ্যাঁ, ওর বাবা আমার আদরের সন্তান ছিল। কত শখ করে বিলেত পড়িয়েছি, কিন্তু শেষমেশ ও বিয়ে করলো এক গরিব ঘরের মেয়েকে। আমি মেনে নিতে পারলাম না। আমি আর হারু চাচা দুজনেই অবাক হয়ে শুনছি। এতটা গোপন কথাও আছে ভেতরে, যা আমি কখনো শুনিনি। হারু চাচাও এই বিষয়ে কিছুই জানেন না। সে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, তারপর? ছেলেটা আমার পায়ে অনেক পরে মিনতি করে, কিন্তু আমার অহংকার আমাকে নরম হতে দেয় না। আমি ওকে তাড়িয়ে দিই। দীর্ঘ কিছু বছর পর ও আবার ওর বউ সন্তানকে নিয়ে আসতে চায়। আসে নাই কেন তাহলে? আসতে দিইনি। সেদিন ও অনেক অনুরোধ করেছে। বলেছি আর কোনদিন যদি এ বাড়ি মুখো হয় বা আমার সামনে আসে, তবে সে আমার মরা মুখ দেখবে। ও আসলে আমি গঙ্গায় নিজেকে বিসর্জন দেব। সে ভয়ে আর ছেলেটা কোনোদিনও আসেনি। আমি তাইলে এতদিন সব ভুল জানাইছি, শুধু ওনা করে ভুল বুঝছি। ওকে শেষ একবার ছুঁতে পারলাম না, জড়াতে পারলাম না। আমার অহংকার আমাকে একাই মাটিতে মিশিয়ে দিল। প্রভু, আমি নিজেকে সামলাতে পারলাম না। বুঝলাম বাবা কত বড় একটা পাথর চাপা দিয়ে নিজেকে শক্ত করে রেখেছেন। অযথাই বাবার উপর রেগেছিলাম। দাদু খুব কষ্ট পাচ্ছে। আমি জড়িয়ে ধরতে গেলাম, কিন্তু উনি যে আর রক্ত মাংসের মানুষ নন, তাই ছুঁতে পারলাম না। উনি হাওয়াতে মিলিয়ে গেলেন।